তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনা তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও আমার গল্পটি শোনার জন্য, কারণ রাতের কাজ করবে কিন্তু তোমরা 100% শিওর। আর আমার গিটার মাঝখানে আমি আমার ইমু নাম্বার দিয়ে ইমু নাম্বার কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। আমি তখন এমএ পাশ করে সদ্য চাকরি পেয়েছি একটা বিয়েবাড়িতে ওর সাথে আমার আলাপ হয়েছিল। প্রথম সাক্ষাতেই আমি ওর প্রেমে পড়ে যাই। এমন দড়ি আর আকর্ষণীয় মেয়ে আমি জীবনে আর দুটো দেখিনি। একটু ভারী গরম, যা পুরুষদের প্রচণ্ড পরিমাণে আকর্ষণ করে। ও কলেজ পাশ করতেই ওকে বিয়ে করি। হয়তো আরও 2 বছর আমি অপেক্ষা করতে পারতাম, কিন্তু শ্রীপর্ণার রূপ না চাইতেও প্রচুর অবাঞ্ছিত প্রণয়ী জোগাড় করে দিয়েছিল। তাদের মধ্যে 2-3টে বেশ ক্ষমতাশালী প্রেমিক, ফলে আমি আর কোনো ঝুঁকি নিতে পারিনি। বিয়ের আগে আমাকে আমার কয়েকজন বন্ধু অবশ্য শ্রীপর্ণাকে বিয়ে করতে বারণ করেছিল, কারণ হিসেবে জানিয়েছিল যে শ্রীপর্ণা মোটেই ভালো মেয়ে না। আমার পিঠপিছে নানা ছেলের সাথে ওর নাকি সম্পর্ক আছে, আমি নাকি বোকা আর প্রেমে অন্ধ, তাই কিছু বুঝতে পারি না, ওকে সন্দেহ করি না। আমি বন্ধুদের সব কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। এটা সত্যি যে শ্রীপর্ণার অনেক ছেলে বন্ধু আছে, কিন্তু কুয়েত কলেজে কোনো মেয়ের না থাকে। ওর ছেলে বন্ধুদের সবাইকে আমি না চিনলেও 4-5 জনকে আমি চিনতাম। আমার মনে হয়নি তারা খুব খারাপ পরিবারের ছেলে, হয়তো একটু বেশি বাচালো, কিন্তু উঠতি বয়সে সবাই অমন বাচাল থাকে। শ্রীপর্ণা ওর বন্ধুদের সাথে সিনেমায় যেত, পার্কে গিয়ে বসত, পুজোর সময় রাত জেগে ঠাকুর দেখত, মাঝেমধ্যে এদিক সেদিক বেড়াতেও যেত, কিন্তু সেই দলে অন্যান্য মেয়েরাও থাকত। আর সবথেকে বড় কথা, যখনই কোথাও যেত শ্রীপর্ণা আমাকে জানিয়ে যেত, এমনকি আমার অনুমতিও নিত। তাই ওকে আমি শুধুমাত্র সন্দেহ করতে যাইনি। শ্রীপর্ণা খুব আধুনিক মানসিকতার নারী, ওর পোশাক আশা চলাফেরা সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া থাকে। শাড়ি সালোয়ার ছাড়াও ওয়েস্ট আউটফিটস পরে আমাদের প্রেম করার সময় থেকেই আমি ওর নিয়ে মাঝেমধ্যে, আর বিয়ের পর তো কথাই নেই, টানা 5-5টা বছর ওকে আমি রোজ নিয়ম করে আমার খাওয়ার ফলেই কিনা জানি না শ্রীপর্ণার আরও ভারী হয়ে পড়ে। ওর ফুটবলের মতো বটবট বিশাল বিশাল আকার ধারণ করে, ওর তাও খুব ভারী আর বিরাট হয়ে যায়। আগের থেকে অনেক বেশি চর্বি জমাট বাঁধে, তবে হ্যাঁ, ওর সারা শরীর আগের মতনই থেকে যায়, আগের থেকেও বেশি নরম হয়ে ওঠে। আর একটা জিনিস হলো, পুরুষ মহলে শ্রীপর্ণার চড়া চাহিদা কখনো পড়ে না, উল্টে বেড়ে যায়। ওর সাথে বেডলেই বোঝা যায়, পথে ঘাটে ছেলে বুড়ো সবার দৃষ্টি শ্রীপর্ণার দিকে। আমার জীবন খুব ভালো কাটছিল, কিন্তু রিসেশন হবার পর আমি পড়লাম বিপদে। আমার চাকরি গেল না, তবে জাকাত হলো। অফিস থেকে আমাকে অর্ধেক মাইনেতে কাজ করতে বলা হলো, তাতে না পোষালে অন্য কোথাও দেখতে বলা হলো। আমি প্রথম 1-2 মাস অন্য জায়গায় কাজ জোটানোর চেষ্টা করলাম, কিন্তু ভাগ্য বিরূপ থাকলে যা হয় জুটল না। শেষ অর্ধেক মাইনেতেই কাজ করতে রাজি হয়ে গেলাম। এতে হলো কি, সংসারে টানাটানি পড়ে গেল। শ্রীপর্ণা চিরকাল একটু মুক্ত হস্ত, পয়সায় টান পড়তে পুরো ক্ষেপে উঠল। আমাকে জানালো এত কম টাকায় সংসার চালানো সম্ভব নয়, তাই ও চাকরি করতে চায়। আমি খুব একটা রাজি ছিলাম না, কিন্তু শ্রীপর্ণাকে কোনোদিন কোনো কিছু করতে বারণ করিনি, তাই শেষমেশ রাজি হয়ে গেলাম। শ্রীপর্ণায় ভাগ্য কিন্তু আমার মতো অত খারাপ ছিল না। ও প্রথম দিনেই একটা মোটামুটি চাকরি জুটিয়ে ফেল, 5 স্টার হোটেলের রিসেপশনিস্ট। ইভিনিং শিফটে কাজ, দুপুর 3টে থেকে রাত 12টা পর্যন্ত, ডিমটি মাইনেও মোটামুটি ভালো। শ্রীপর্ণা খুব খুশি, মনটা একটু খচক করছিল, কিন্তু ওর আনন্দ দেখে আমি আর বাধা দিলাম না। আমাদের জীবনটা বদলে গেল। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে বুকে পাই না শ্রীপর্ণার। ফিরতে ফিরতে রাত 1-1:30 বেজে যায়। ওর মঙ্গলবার অফ পড়ল আর আমার অফিস রবিবার বন্ধ থাকে। আমাকে সকাল 9:00টার মধ্যে অফিসে বেরিয়ে যেতে হয়, আর ও বাড়ি থেকে বের হয় দুপুর 1:30। একে অপরের সাথে কথা বলার সুযোগ খুব কমে গেল। 2 সপ্তাহ পরে আমি একবার ওকে চাকরি ছাড়ার জন্য বললাম, কিন্তু ও প্রায় খেকিয়ে উঠল। আমাকে জানিয়ে দিল আমার মাইনে এত কমে গেছে যে সেই টাকায় সংসার চালানো যায় না, তাই বাড়তি 2 পয়সা রোজগার করার জন্য ও সারা সন্ধে খেটে মরছে, শুধু যাতে আমাদের সংসারটা সচ্ছল থাকে। এখন আমি যদি ওকে সমর্থন না করে বাধা দিই, তাহলে ওকে অভাবের তাড়নায় পাগল হয়ে যেতে হয়। আমি আর কথা বাড়ালাম না, চুপ করে ওর সমস্ত কথা মেনে নিলাম। এভাবে 1 মাস কাটল। তারপর এক শনিবার রাতে আমার মোবাইলে শ্রীপর্ণা SMS করল যে সেদিন ওর ফিরতে একটু বেশি রাত হবে, ওর ওটি আছে। আমি যেন ওর জন্য অপেক্ষা না করে খেয়ে শুয়ে পড়ি। আমি ওকে কল করে কেন ওটি করতে হবে জানবো, তারও উপায় নেই। হোটেলে ওদের মোবাইল অফ করে রাখতে হয়। আমি আর কি করব, ডিনার সেরে বিছানায় গিয়ে শুলাম, কিন্তু ঘুম এলো না। বাড়ির বউ বাড়ি না ফিরে এলে কার চোখেই বা ঘুম আসে। সেদিন ঘড়ি জ্যানে একটু বেশি আসতে চলছিল, সময় জ্যান কাটছিলেই না। রাত গেল 2:30 গেল, এবং শেষমেশ যখন 3টে পেরল, তখন আমি শ্রীপর্ণাকে মোবাইলে ধরার চেষ্টা করলাম, কিন্তু সুইচ অফ পেলাম। বুঝলাম তখন ওকে ডিউটি করতে হচ্ছে। আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম আর ঘন ঘন ওর মোবাইলে চেষ্টা করতে লাগলাম। অবশেষে 4টার সময় ওর মোবাইলে রিং বাজল, কিন্তু অতুল না। আমি আবার চেষ্টা করলাম, রিং বাজল, কিন্তু আবার অতুল না। আমি আরও 1-0
এক-দুইবার চেষ্টা করলাম, প্রতিবারই রিং বাজল কিন্তু অতুল না। আমার টেনশন আরও বেড়ে গেল। কি করব ভাবছি, এমন সময় আমার মোবাইলে ওর মেসেজ এলো। ওর ডিউটি এইমাত্র শেষ হয়েছে, ও ঘণ্টাখানিকের মধ্যে বাড়ি ফিরছে। শ্রীপর্ণার মেসেজ পেয়ে আমি একটু নিশ্চিন্ত হলাম, চাতক পাখির মতো ওর অপেক্ষায় সারা ঘরময় পাচারি করতে লাগলাম। অবশেষে ভোর 5:30 নাগাদ ও বাড়ি ফিরল। আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম। শ্রীপর্ণা দেখেই আমার মনটা ছেদ করে উঠল। পোশাক এলোমেলো হয়ে গেছে, পিনআপ খুলে গিয়ে মাটিতে লুটোচ্ছে, শায়ের কাছে 3 জায়গা শাড়িটা খুলে গেছে, ঠিকমতো আটকানো নেই। প্রথম দুটো হুক খোলা, চোখের আইলাইনার থেকে মাস্কারা নষ্ট হয়ে গেছে, মুখের ক্লান্তির ছাপ। আমি দরজা খুলতেই আমার দিকে তাকিয়ে হাসল। ওর মুখ থেকে মদের গন্ধ পেলাম। নেকা সুরে আমাকে বলল, আমি খুব টায়ার্ড, অফিসে যাবার সময় আমাকে আজ আর দেখো না। আমি গম্ভীর মুখে বললাম, আজ রবিবার, আমার আজ ছুটি। শুনে ও বাচ্চা মেয়ের মতো খিলখিল করে হেসে উঠল। ওহ সরি, আমি না ভুলেই গেছিলাম। শর্ত এবার কি দরজা আটকে রয়েছ? আমার খুব ঘুম পাচ্ছে, আমি শুতে যাই। আমি সরে দাঁড়াতে ও টলতে টলতে ঢুকে সোজা বেডরুমে চলে গেল। আমি দরজা বন্ধ করে ফিরে এসে দেখি ও জামাকাপড় না ছেড়েই শুয়ে পড়েছে। আমি ওকে পোশাক ছাড়ার জন্য ডাকলাম কিন্তু ও এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। আর সারাদিন না আমি চুপচাপ ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম, আর ঘুম এলো না। উঠে পড়লাম। সারা সকাল আমি মনের চাপা অস্বস্তি নিয়ে কাটালাম। শ্রীপর্ণা বেলা 12:30 নাগাদ ঘুম থেকে উঠল। আমি ওকে কিছু প্রশ্ন করার আগেই ও জানালো যে গতকাল ওদের হোটেলে একটা পার্টি ছিল। পার্টি অনেক রাত পর্যন্ত চলেছিল, তাই ওকে ওভারটাইম করতে হয়েছে। এরকম পার্টি মাঝে মধ্যে হয়, তখন সব স্টাফেদেরই ওটি করতে হয়। আমি জিজ্ঞাসা করলাম যে ওকে মদ খেয়েছিল কেন? উত্তরের ও আমাকে ওল্ড ফ্যাশন বলে ঠাট্টা করল আর বলল এসব পার্টিতে মদ খুব সাধারণ ব্যাপার এবং গেস্টদের মন রাখতে স্টাফেদেরও একটু আধ মদ খেতে হয়। আমি যখন ওর পোশাক নিয়ে প্রশ্ন তুললাম তখন ও ক্ষেপে গেল, বলল যে আমি খুব সংকীর্ণ মনের মানুষ, সারারাত পার্টিতে খেটে খেটে ওর ড্রেস নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আমি তো সেসব বুঝতে চাইব না, আমার ধান্দা শুধু বুকে সন্দেহের চোখে দেখা শ্রীপর্ণার মুখঝামটা খেয়ে আমি চুপ করে গেলাম। তারপর ও দুপুর 2 নাগাদ ডিউটিতে চলে গেল। এভাবে আরও 2 মাস কাটল। আমি সকালবেলায় অফিস চলে যাই আর শ্রীপর্ণা দুপুরে বেরো। আমি সন্ধে নাগাদ বাড়ি ফিরে আসি আর শ্রীপর্ণার ফিরতে ফিরতে রাত 2 হয়। ওদের হোটেলে যখন পার্টি থাকে তখন ও ফিরতে আরও দেরি করে, ভোর 5টা-6টা বেজে যায়। প্রতিবারই ও মদ খেয়ে ফেরে, মাঝেমধ্যেই মাত্রা বেশি হয়ে যায়। ফেরার সময় ওর পোশাক আসা কঠিন থাকে না। কিছুদিন যাবত ও ড্রেসিং সেন্সেও পরিবর্তন এসেছে। আজকাল ও বেশ খানিকটা খোলামেলা জামাকাপড় পরে হোটেলে যায়, মাঝে সাজেই ছোট ছোট দেখানো ওয়েস্টার্ন আউটফিটস পরে। আমি কিছু বলতে গেলে আমাকে সেকেলে বলে দাব দিয়ে চুপ করিয়ে দেয়। আমি আর কি করব, বইয়ের মুখ চামটা খেয়ে চুপ করে যায়। পাড়া প্রতিবেশীতে নানা লোকে নানা কথা বলে, কিছু কানে আসে কিন্তু কিছু করার নেই। বুকে কিছু বলতে পারি না, বাধা দিতে গেলে প্রচণ্ড ঝগড়া হয়। আর আমি খুব একটা ভালো ঝগড়া করতে পারি না, তাই সবকিছু মেনে নিয়েই বুঝতে পারি ভুল করছি, কিন্তু কিছু করে উঠতে পারি না। মাঝে মাঝে নিজেকে ভীষণ অসহায় মনে হয়। এভাবেই চলছিল। একদিন শ্রীপর্ণা আমাকে বল যে ওদের হোটেল সেই মাসে খুব ভালো ব্যবসা করেছে বলে স্টাফেদের দিচ্ছে, স্টাফেদের বর আর বুয়েরাও নিমন্ত্রিত। আমি যদি চাই তাহলে পার্টি অ্যাটেন্ড করতে পারি। রবিবারের পার্টি। শ্রীপর্ণা আগেই দুপুরে হোটেলে ডিউটি দিতে চলে যাবে, আমাকে পরে সন্ধ্যা 9টা নাগাদ যেতে হবে। আমার খুব একটা ইচ্ছা ছিল না, তাও পার্টিতে যেতে রাজি হয়ে গেলাম। কথা তো রবিবার। শ্রীপর্ণা সেজে গুজে দুপুর 2টোর সময় হোটেলে বেরিয়ে গেল। স্টাফেদের পার্টি, তাই অন্যদিনের থেকে একটু অন্য ধরনের সাজল। একটা পাতলা ছোট মিনি স্কার্ট পরল, পাতলা কাপড় দিয়ে ওর বোঝা যাচ্ছিল। মুখে ভালো করে মেকআপ ঘষল, পায়ে হাই হিলস পরল। ওর ভারী ছোট্ট খোলামেলা পোশাকটা দিয়ে বেরিয়ে আসতে লাগল। আমি কিছু বলতে চাইছিলাম কিন্তু মুখ খোলার সাহস হলো না। জানি ও আমার বারণ শুনবে না, উল্টে আরও বেশি কোনো ড্রেস টেনে বের করে পড়ে চলে যাবে। আমার যেতে যেতে দেরি হয়ে গেল, রাস্তা জ্যাম ছিল। শ্রীপর্ণাদের হোটেলে যখন পৌঁছলাম তখন ঘড়িতে 9:30টা বাজে। রিসেপশনে কেউ নেই, শুধু মেইন গেটে একটা দারোয়ান দাঁড়িয়েছিল। আমি নিজের পরিচয় দিতে জানালো পার্টি দোতলায় ব্যাংকুয়েটে চলছে। আমি লিফটে করে দোতলায় উঠলাম। ব্যাংকুয়েটে গিয়ে দেখলাম পার্টি বেশ জোরদমে চলছে, জনসাধারণ সবাই অল্পবিস্তর গ্রাম, কেউ কেউ তো মদ খেয়ে চুর হয়ে গেছে। ব্যাংকুয়েটের ডান পাশ করে একটা নাচার জায়গা তৈরি করা হয়েছে, অনেক মেজেপুরুষ সেখানে। বেশিরভাগই মনে হলো অন্যের বুবরের সাথে নাচে। আমার বুকে কোথাও খুঁজে পেলাম না, কাউকে চিনি না, তাই ইতস্তত করে এরোর কাছ থেকে শ্রীপর্ণার খোঁজ নিতে লাগলাম। কেউ ঠিক করে কিছু বলতে পারল না, শুধু একমত খেয়ে চুর। মেয়ে বল, দেখুন ও হয়তোবা হোটেলের কোনো ঘরে গিয়ে কাকে দিয়ে। মেয়েটার কথা শুনে আমি হকচকিয়ে গেলাম, মনটাও ধরাস করে উঠল। যত রাজ্যের কুচিন্তা মনের ভিতর এসে বাসা বাঁধল। আমি আর দেরি না করে আরও ভালো করে বুইয়ের খবর নিতে শুরু